এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে আলোচিত খবরটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, প্রচলিত পদ্ধতি নাকি নতুন পিআর পদ্ধতিতে। তবে আপনি কি জানেন পৃথিবীর কোন কোন দেশে এই পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, বা পৃথিবীতে কিভাবে আসলো এই পিআর পদ্ধতিতে? সেই তথ্যই তুলে ধরব আজ এই প্রতিবেদনের মাধ্যমে। পৃথিবীতে প্রথম 1776 সালে আমেরিকান বিপ্লবের সময় সেই দেশের রাষ্ট্রপতি তার লেখা একটি বইতে এই আনুপাতিক হারে সংসদ নির্বাচনের কথা প্রথম তুলে ধরেন। তবে 1899 সালে প্রথমবারের মতো বেলজিয়ামে এই আনুপাতিক হারে ভোট বা পিআর সিস্টেমে তাদের দেশের সংসদ নির্বাচন হয়। এই মুহূর্তে পৃথিবীর প্রায় 170টি রাষ্ট্রে গণতান্ত্রিক উপায়ে তাদের রাজা নির্বাচন করা হয় বা তাদের রাষ্ট্রপ্রধান নির্বাচন করা হয়। এর মধ্যে 54% দেশ অর্থাৎ মোট 91টি রাষ্ট্রে আংশিক বা সম্পূর্ণরূপে এই পিআর পদ্ধতি ব্যবহার করা হয়। আর সম্পূর্ণরূপে পিআর পদ্ধতি ব্যবহার করে সেই দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচন করে মোট 85টি দেশ। এখন আসতে পারে এই পিআর পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায়। পিআর পদ্ধতিতে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মুক্ত তালিকা, গোপন তালিকা ও মিশ্র তালিকা। পৃথিবীর প্রায় 85টি দেশ, মতান্তরে 91টি দেশে কিন্তু এই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রশ্ন থাকতে পারে কোন কোন দেশে এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। যদি বলতে চাই, বেলজিয়াম, নেদারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানির আংশিক, ইসরায়েল, ইন্দোনেশিয়া, নেপাল এবং ল্যাটিন আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা এবং উত্তর আমেরিকার অধিকাংশ দেশ, কানাডা সহ তাদের দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়ে থাকে এই পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতির একটি সুবিধা রয়েছে যে ছোট ছোট রাজনৈতিক দলগুলোও তারা কিন্তু নির্বাচনে জয়লাভ করতে পারে, অর্থাৎ আনুপাতিক হারে তারা যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে তারা আসলে সংসদে আসন পাবে। কিন্তু এখানে আবার বলা হচ্ছে যে দল মাত্র 3.25% ভোট পায় তারাও সংসদে আসন পাবে। তবে 3.25%-এর নিচেই যদি কোনো দল ভোট পায় তাহলে তারা কোনো আসন সংসদে পাবে না। আর বাংলাদেশে যে পদ্ধতিতে পিআরের কথা বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল যদি মোট ভোটের 1% পায় তাহলে তারা 3টি আসন পাবে, যদি 2% পায় তাহলে তারা 6টি আসন পাবে। প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশের যে সকল ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে তারা যদি 3.25%-এর নিচে এই ভোট পায় তাহলে কি তারা সংসদে যেতে পারবে কিনা। আসলে মূলত এখনো পিআর পদ্ধতি বাংলাদেশে শুধুমাত্র প্রস্তাবায়ন করা হয়েছে, এই পদ্ধতিতে ভোট হবে কি না তা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বতায় আছে। তবে যারাই এই পিআর পদ্ধতি এনেছেন তারা তাদের পাঠ পুস্তকগুলোতে উল্লেখ করেছেন যে এটি উন্নতশীল রাষ্ট্রের জন্য প্রযোজ্য নয়, এটা মূলত উন্নত রাষ্ট্র, অর্থাৎ যে রাষ্ট্রগুলো একেবারে উন্নত এবং উন্নয়নের মহাশিখরে অবস্থান করছে, যাদের পরিকল্পনা সাজাতে অনেক সময়ের প্রয়োজন নেই, যে রাষ্ট্রগুলো শুধুমাত্র তার উন্নয়ন কার্যক্রমগুলো ধরে রাখলেই তারা চলতে পারবে, সেই সব দেশে কিন্তু এই পদ্ধতিটা প্রযোজ্য। তবে অনুন্নত দেশে বা উন্নয়নশীল দেশে যদি এই পিআর পদ্ধতি চালু করা হয় তাহলে কিন্তু মূলত এখানে রাজনৈতিক সংকট প্রকট আকারে ধারণ করবে। সেই কারণে যারাই এই পিআর পদ্ধতি চালু করেছিলেন তারাই আবার বলেছেন যে এটি উন্নত দেশের জন্য প্রচলিত হলেও উন্নয়নশীল বা অনুন্নত দেশের জন্য এটি মোটেই প্রযোজ্য নয়। কারণ কোনো একটি দল এককভাবে যদি 50%-এর নিচে ভোট পায় তাহলে তারা কিন্তু সরকার গঠন করতে পারছে না বাংলাদেশের নিয়ম অনুযায়ী। সেই হিসাবে অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলের সাহায্য সহযোগিতা নিতে হচ্ছে তাদের। যদি এভাবেই চলতে থাকে তাহলে কিন্তু তাদের সরকারের ভারসাম্যতা কমে যাবে, অনেক সিদ্ধান্ত তারা কিন্তু গ্রহণ করতে পারবে না। আবার ছোট ছোট দল তারাও সংসদে যাবে, তাদের সাহায্যে যেহেতু সরকার গঠন করবে, সেই হিসাবে কিন্তু তাদের দাবিতে তারা যদি অনার থাকে সরকার অনেক কাজ হয়তো ঠিকমতো করতে পারবে না। তবে পিআরের কিছু সুবিধাও আছে। পিআর পদ্ধতি অনুসরণ করা হলে এই দেশে আর কখনো স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। কেউ কথায় কথায় ছাত্রদেরকে গুলি করে প্রাণনাশ করতে পারবে না, কেউ কথায় কথায় ভোট চুরি করতে পারবে না। সব মিলে বলা যায় পিআর পদ্ধতি যদি হয় সেটি যেমন সুফল রয়েছে তার কুফল রয়েছে। তবে বাংলাদেশে এই মুহূর্তে যারা পিআর সিস্টেমের আবিষ্কারক তাদের তথ্য অনুযায়ী বলতে চাইলে বাংলাদেশে এই পদ্ধতি এখনও কিন্তু প্রচলনের সময় আসেনি। তবে সব রাজনৈতিক দল যদি তাদের কথাগুলো বুঝতে পারেন, বাংলাদেশকে আরও উন্নত করতে চান, তবে সেক্ষেত্রে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য হবে বলে অনেকেই মতামত দিয়েছেন।